where the mind is without fear and the head is held high, where knowledge is free. অনলাইন ইতিহাস ক্লাসে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা আবার উপস্থিত হয়েছি দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় টপিক অর্থাৎ 19 শতকের বাংলা সমাজ সংস্কারের শেষ পার্টটা আজকে আলোচনা করব। 19 শতকের বাংলা সমাজ সংস্কারের শেষ পার্টে কী কী আছে? শেষ পার্ট আছে দুটো টপিক। একটা হচ্ছে গিয়ে ব্রাহ্ম সমাজে কিভাবে বাংলায় সমাজ শিক্ষা এবং ধর্ম সংস্কারে কাজকর্ম করছে। আরেকটা যেটা পাঠ আছে সেটা আমরা আলোচনা করবো আজকে ইয়ং বেঙ্গল গোষ্ঠী অর্থাৎ নব্যবঙ্গ আন্দোলন আর কি, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট বলা হয়, ইয়ং বেঙ্গল মুভমেন্ট। এই দুটো যেটা আলোচনা করবো আজকে, এখানে শুধুমাত্র পার্টিকুলারভাবে যে সমাজটা সেটা নয়, যে এরা শুধু সমাজ নিয়েই কাজ করছে তা নয়। এদের কাজকর্মের মধ্যে দিয়ে সমাজ সংস্কারও আছে অল্প বিস্তর, শিক্ষা সংস্কারও আছে, আবার ধর্ম সংস্কারও আছে আর কি। তা ফার্স্টে যে টপিকটার উপর আমরা যে আলোকপাত করব বা জানব সেটা হচ্ছে গিয়ে 19 শতকের বাংলার সমাজ সংস্কারে, শিক্ষা সংস্কারে, ধর্ম সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা। ঠিক আছে, ব্রাহ্ম সমাজের ভূমিকা। এই ব্রাহ্ম সমাজের ভূমিকাটা যদি আমরা আলোচনা করি, ব্রাহ্ম সমাজ, এই ব্রাহ্ম সমাজের ভূমিকা কী কী ক্ষেত্রে 19 শতকের বাংলায় সমাজ ক্ষেত্রেও কাজকর্ম করছে, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে কাজ করছে, আবার ধর্ম সংস্কারের ক্ষেত্রেও কাজ করছে আর কি। তা এই ব্রাহ্ম সমাজের আলোচনা প্রসঙ্গে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাহলে আমাদের মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে এবং ইনফরমেশনগুলো যেটা বলবো আর কি, তথ্যগুলো বলবো আর কি, সেটাও মনে রাখতে সুবিধা হবে আর কি। আসি এই ব্রাহ্ম সমাজটা কী, প্রথমেই জানবো যে ব্রাহ্ম সমাজটা কী। ব্রাহ্ম সমাজ হচ্ছে কি একটা সংগঠন, ঠিক আছে, সংগঠন বা সভা সমিতির মতো আর কি, সংগঠন আর কি। এই ব্রাহ্ম সমাজের যদি ইতিহাস দেখি, ফার্স্ট এটা নাম ছিল, আগে ছিল, প্রথমে ছিল ব্রাহ্ম সভা। ঠিক আছে, ব্রাহ্ম সভা কবে তৈরি হয়েছিল? 1828 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কে তৈরি করেছিল? রাজা রামমোহন রায় বা রামমোহন রায়, তৈরি করেছিল। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল প্রথমে, ফার্স্ট উদ্দেশ্য ছিল যে একেশ্বরবাদের প্রচার করা, অর্থাৎ ধর্ম সংস্কারটাকেই বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল। পরে এই ব্রাহ্ম সভায় শুধুমাত্র একটা দিকটা নিয়ে আলোচনা করে, মানে কাজকর্ম করেনি, তার সাথে সমাজ শিক্ষাটাকেও এর মধ্যে সংযুক্ত করা হচ্ছে আর কি। তখন এই ব্রাহ্ম সভায় পরবর্তীকালে নাম হয়ে গেল ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম
সমাজ কত খ্রিস্টাব্দে নামকরণ হলো এর? 1830 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তখনও কিন্তু রামমোহন রায় বেঁচে আছেন, জীবিত আছেন আর কি। ব্রাহ্ম সমাজ কাজকর্ম করছে আর কি 1830 খ্রিস্টাব্দ থেকে। এই ব্রাহ্ম সমাজ আবার 1830 খ্রিস্টাব্দে কাজকর্ম করতে করতে পরবর্তীকালে 1833 খ্রিস্টাব্দে এই রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়। রামমোহন রায়ের মৃত্যু হয়। তাহলে রামমোহন রায় যখন মৃত্যু হচ্ছে তখন এই ব্রাহ্ম সমাজের দায়ভার কে নেবে আর কি? মৃত্যুর পরে কিছুটা সময় ব্রাহ্ম সমাজ কিন্তু একটা যে গতি ছিল আর কি, সেই গতিতে কিছুটা বাধাপ্রাপ্ত হলো আর কি। কিন্তু রামমোহন রায়ের যে ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজ আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে গেল আর কি। তাহলে আমরা প্রথমে দেখলাম যে ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য হচ্ছে কি, প্রথমে ছিল ব্রাহ্ম সভা, তার উদ্দেশ্য ছিল ধর্ম সংস্কার ক্ষেত্রে, তারপর সেখানে হলো শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার, তিনটেকে একসাথে একত্রিতভাবে কাজকর্ম করছে আর কি। পরে 1833 খ্রিস্টাব্দে যখন রামমোহন রায়ের মৃত্যু হচ্ছে তখন দেবেন্দ্রনাথ ঠাকুর এরা পরিচালনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি ব্রাহ্ম সমাজকে আর কি। দেবেন্দ্রনাথ ঠাকুর একাধিক ভূমিকা পালন করেছিল আর কি। এই ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে তিনি একাধিক ভূমিকা পালন করেছিলেন। তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। তত্ত্ববোধিনী সভা কত খ্রিস্টাব্দে? 1839 খ্রিস্টাব্দে। কী সভা? তত্ত্ববোধিনী সভা। তিনি প্রতিষ্ঠা করেছিলেন তত্ত্ববোধিনী পাঠশালা তৈরি করেছিলেন আর কি। এছাড়াও ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসাবে তিনি একটা পত্রিকা প্রকাশ করতেন আর কি, তার তত্ত্বাবধানে প্রকাশিত হতো। তার নাম হচ্ছে গিয়ে তত্ত্ববোধিনী পত্রিকা। কার তত্ত্বাবধানে প্রকাশিত হতো? দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে প্রকাশিত হতো আর কি। এবং এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব ছিলেন অক্ষয় কুমার দত্ত সম্পাদনা করতেন, এবং দায়িত্ব ছিলেন কে বা কার তত্ত্বাবধানে প্রকাশিত হতো? দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে। দেবেন্দ্রনাথ ঠাকুরের কাজকর্ম পরিচালনা করছেন তিনি। তার এই ব্রাহ্ম সমাজকে আস্তে আস্তে তিনি ধর্ম সংস্কারকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। ঠিক আছে, ধর্ম সংস্কারকে তিনি বেশি অগ্রাধিকার দিচ্ছে আর কি। কীরকম? যে তিনি কিছু আচার অনুষ্ঠান নিয়ম নীতিকে সংযোগ করছেন আর কি এই ব্রাহ্ম সমাজের মধ্যে আর কি। কিছু আচার অনুষ্ঠানকে এর মধ্যে সংযোগ করছেন আর কি। পরবর্তীকালে কিন্তু এটা আস্তে আস্তে ব্রাহ্ম ধর্মের রূপান্তরিত হচ্ছে। ব্রাহ্ম সমাজ যে ধর্ম সংস্কার কাজকর্ম করছে সেটা হচ্ছে গিয়ে ব্রাহ্ম ধর্মের কাজকর্ম করছে। এখানে অন্যতম একটা বিরোধিতা, সেটা হচ্ছে কি মূর্তি পূজা, অর্থাৎ মূর্তি পূজা বা পৌত্তলিকতার বিরোধী হিসাবে কাজকর্ম করছে আর কি। এছাড়াও পরবর্তীকালে আমরা দেখব যে বিভিন্ন কুপ্রথা বা কুসংস্কারের বিরুদ্ধে কাজকর্ম করেছিল। নারী স্বাধীনতা, নারীদেরকে শিক্ষা ব্যবস্থা করা, স্ত্রী জাতির উন্নতি সাধন, ঠিক আছে, শ্রমিকদের উন্নতি সাধন। পরবর্তীকালে আস্তে আস্তে ব্রাহ্ম সমাজ কিন্তু এই কাজগুলো করছে আর কি। কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যে ব্রাহ্ম সমাজ উদ্যোগ গ্রহণ করছে তা বেশিরভাগই ছিল বা বেশি প্রাধান্য পেয়েছিল ধর্মের দিকটা দিয়ে, ঠিক আছে, ধর্মের দিকটা দিয়ে বেশি অগ্রাধিকার পেয়েছিল আর কি। এই দেবেন্দ্রনাথ ঠাকুরের যখন পরিচালনা করছেন আর কি, তখন একাধিক কিছু তরুণরা আরও বেশি এটার প্রতি আকৃষ্ট হচ্ছে আর কি, ব্রাহ্ম সমাজের প্রতি। এরকম কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আস্তে আস্তে ব্রাহ্ম সমাজে যোগদান করছে আর কি। এবার এই যে ব্রাহ্ম সমাজে যারা সদস্য হবে আর কি, ব্রাহ্ম সমাজে যারা সদস্য হতো আর কি, তাদেরকে বলা হতো ব্রাহ্ম, ঠিক আছে, তাদেরকে বলা হতো ব্রাহ্ম আর কি, যারা ব্রাহ্ম সমাজে সদস্য হবে আর কি। যখন এরকম তরুণ ব্যক্তিরা আসছে আর কি, ব্রাহ্ম সমাজ সদস্য হচ্ছে নাকি, সেরকম একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কেশবচন্দ্র সেন। এই কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করছে আর কি। কেশবচন্দ্র সেন যখন ব্রাহ্ম সমাজে যোগদান করছে তখন ব্রাহ্ম সমাজের আন্দোলনের পরিধিটা আরও বিস্তার লাভ করছে আর কি, কেশবচন্দ্র সেন ছিলেন ভীষণ বাগ্মী এবং নৈতিকতাকে সমর্থন করা, সমাজের কুসংস্কারের বিরোধিতা করা, অন্ধবিশ্বাসকে দূরে সরিয়ে যুক্তিবাদকে প্রতিষ্ঠা করা,
নারী স্বাধীনতা, নারী জাতির উন্নতি সাধন, শ্রমিকদের লেবারদের উন্নয়ন সাধন এবং একাধিক স্কুল প্রতিষ্ঠা, বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ, এই কাজকর্মগুলো কিন্তু তিনি করছেন আর কি। এবং এই কাজকর্ম যখন করছেন আর কি, তখন ব্রাহ্ম সমাজে আরও বেশি যখন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আর কি, তখনই একটা সমস্যা দেখা দেয় আর কি। কী সমস্যা? দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে কেশবচন্দ্র সেন এবং কিছু তরুণ ব্যক্তি, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, এদের সাথে একটা মতানৈক্য দেখা দিচ্ছে। বিজয় কৃষ্ণ গোস্বামী, কীরকম মতানৈক্য? যে দেবেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল ধর্ম সংস্কারটাকে বেশি করে গুরুত্ব দিতে আর কি, সেখানে সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার অতটা গুরুত্ব দিতে তিনি চাননি। এবং ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিশেষ করে তিনি শুধুমাত্র মূর্তি পূজার বিরোধী আর কি। এছাড়াও হিন্দু ধর্মের যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো ছিল আর কি, কিছু কিছু ক্ষেত্রে সেটাকে অগ্রাধিকার দিচ্ছে আর কি। এটা কিন্তু বাকি তরুণ সদস্যরা মানতে পারছে না আর কি, যে মূর্তি পূজা তো বিরোধী আছে আর কি, তার সাথে সাথে কিছু অন্ধ কুসংস্কার, কুপ্রথা, এগুলাকে আমরা মানব না আর কি। অনাড়ম্বর আর কি, মানে আড়ম্বর আর কি, ধর্মের যে আড়ম্বর আর কি, এগুলোকেও আমরা গুরুত্ব দেবো না আর কি। দেবেন্দ্রনাথ ঠাকুর বলছে যে ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ধর্ম সংস্কার আর কি। অর্থাৎ ব্রাহ্ম ধর্ম মানে হচ্ছে গিয়ে যে হিন্দু ধর্ম থেকে আলাদা কিছু নয় আর কি, হিন্দু ধর্মের একটা পার্ট আর কি, সেটাকে প্রতিষ্ঠা করা আর কি। এই নিয়ে মতানৈক্য দেখা দিচ্ছে আর কি। তাহলে সমাজ সংস্কার, শিক্ষা সংস্কারটাকে অনেকটা আর কি স্থিমিত হয়ে পড়ছে আর কি, এটাকে বাকি সদস্যরা মানতে পারছে না। এই নিয়ে মতানৈক্য সৃষ্টি হলো আর কি। কিন্তু তার আগে কিন্তু কেশবচন্দ্র সেনের সাথে দেবেন্দ্রনাথ ঠাকুরের বিরাট একটা জনপ্রিয়তা। দেবেন্দ্রনাথ ঠাকুরই কেশবচন্দ্র সেনকে আর কি ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল আর কি 1862 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল আর কি, ব্রহ্মানন্দ আর কি উপাধি দিয়েছিল আর কি। কত খ্রিস্টাব্দে? 1862। কে দিয়েছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর। কাকে দিয়েছিল? পরিকল্পনা আসছে আর কি, কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল আর কি। দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে। কবে? 1862 খ্রিস্টাব্দে। কেশবচন্দ্র সেনের জনপ্রিয়তা, তার যে কার্যাবলী, কাজকর্ম, কর্মসূচি, এই কর্মসূচিটা আস্তে আস্তে আরও বেশি যখন বৃদ্ধি পাচ্ছে আর কি, তিনটে ক্ষেত্র আর কি, তখন যে মতানৈক্য সৃষ্টি হচ্ছে আর কি, সেই মতানৈক্য থেকে তখন দেবেন্দ্রনাথ ঠাকুর বলছেন যে না, ব্রাহ্ম সমাজে এই সমস্ত কাজকর্মকে আমরা অগ্রাধিকার দেবো না। তখন ব্রাহ্ম সমাজের ভাঙন দেখা দিল আর কি। এই ব্রাহ্ম সমাজ 1866 খ্রিস্টাব্দে ভেঙে যায়। 1866 খ্রিস্টাব্দে ভেঙে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে কি আদি ব্রাহ্ম সমাজ, কত সালে? 1866 সালে ভেঙে যাচ্ছে আর কি। 1866 সালে ব্রাহ্ম সমাজে ভাঙন দেখা দিচ্ছে আর কি। এক নম্বর হচ্ছে কি আদি ব্রাহ্ম সমাজ। কার নেতৃত্বে? এটা হচ্ছে কি দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বেই আদি ব্রাহ্ম সমাজ কাজকর্ম করছে আর কি, দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে। দু নম্বর যেটা আমরা দেখবো আর কি, ভাঙনটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে গিয়ে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এটা হচ্ছে গিয়ে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এটা কত? 1866 খ্রিস্টাব্দে। এইটাকে নেতৃত্ব কে দিচ্ছে? এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে গিয়ে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কাজকর্ম করছে আর কি, জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এরা এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের সবথেকে বেশি, মানে সবথেকে একটা জনপ্রিয় কাজ ছিল আর কি, সেটা হচ্ছে গিয়ে 3 আইন পাস। 3 আইন পাসটা কি? 3 আইন যেটা বলা হয়, 3 আইন। কবে হয়েছিল 3 আইনটা? 1872 খ্রিস্টাব্দে। কারা এই আন্দোলনের ফলে এই আইনটা পাস করেছিল? ব্রিটিশ সরকার পাস করেছিল। কাদের আন্দোলন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আর কি। এই 3 আইনে কী বলা হচ্ছে? পরিকল্পনা দেয় 3 আইন কি? 2 নম্বর আসতে পারে, 1 নম্বর আসতে পারে। 3 আইন হচ্ছে গিয়ে 3টি বিবাহ সংক্রান্ত আইন একত্রিত পাস হয়েছিল আর কি। বিবাহ সংক্রান্ত আইন। সমাজ সংস্কারের ক্ষেত্রে
সব থেকে অন্তরায় ছিল কতগুলো প্রথা আর কি, সেটা হচ্ছে কি বাল্যবিবাহ আর বহুবিবাহ। বাল্যবিবাহ মানে অল্প বয়সী ছেলেমেয়েদের বিয়ে হয়ে বিবাহ আর কি, সেটা বাল্যবিবাহ। আর বহুবিবাহ একটা ব্যক্তি বা পুরুষ একাধিক বিবাহ করবে। এই বহুবিবাহ এবং বাল্যবিবাহ সমাজের পক্ষে ক্ষতিকারক এবং সেই সমাজকে আরও বেশি পিছিয়ে দেয়। প্রগতিশীলতার পথে তো এগোবেই না, আর সমাজ পিছিয়ে যাবে আর কি। তা এই ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই বাল্যবিবাহ আর বহুবিবাহ নিষিদ্ধ ঘোষণা হলো আর কি। যে বাল্যবিবাহ আর বাল্যবিবাহের ক্ষেত্রে আর কি একটা বয়সকে সুনির্দিষ্ট করে দিলে সেই বয়সের নিচে কোনো পুরুষ বা মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, ছেলে বা মেয়েকে বিয়ে হবে না আর কি। আর বহুবিবাহ নিষিদ্ধ হলো আর কি, দুটা। আর 3 নম্বর হচ্ছে গিয়ে অসবর্ণ। তাহলে একটা হচ্ছে গিয়ে বাল্যবিবাহ, বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ আর কি, বহুবিবাহ এটা নিষিদ্ধ আর কি, ঠিক আছে। তাহলে আর একটা 3 নম্বর যেটা আমরা বলবো, তাহলে 1 নম্বর হলো, 2 নম্বর হলো, আর 3 নম্বর যেটা বিবাহের ক্ষেত্রে আইনটা, সেটা হচ্ছে কি অসবর্ণ বিবাহ। অসবর্ণ বিবাহ এবং অলরেডি তখন বিধবা বিবাহ আইন পাস হয়ে গেছে এবং বিধবা বিবাহ আইনের পক্ষে প্রচার চালানো, প্রচার আর কি। তাহলে দেখো, একটা বাল্যবিবাহ, বহুবিবাহ দুটো, আর অসবর্ণ বিবাহ। অসবর্ণ বিবাহটা কীরকম, যে কোনো বর্ণের ছেলে যে কোনো বর্ণের মেয়েকে বিবাহ করতে পারবে, আবার যে কোনো বর্ণের মেয়ে যে কোনো বর্ণের ছেলেকে বিবাহ করতে পারবে। এটা যে অসবর্ণ আর কি, কোনো বর্ণকে নির্দিষ্ট। আগে কী ছিল, ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করবে, কায়স্থকে বিয়ে করবে, এরকম একটা বর্ণ ভাগ ছিল আর কি। কিন্তু এই আইনে বলা হলো যে কোনো বর্ণে, তাহলে অসবর্ণ বিবাহ এবং বিধবা বিবাহের পক্ষে প্রচার আর কি, অর্থাৎ অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হলো আর কি। অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দিল আর কি। কোন আইনের মধ্যে, 3 আইনের মধ্যে, 1872 খ্রিস্টাব্দে। কাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নেতৃত্ব কে দিচ্ছিলেন, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, তারপরে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, এরকম একাধিক ব্যক্তি আর কি ছিল আর কি, যারা এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের আন্দোলন পরিচালনা করছেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস হলো আর কি। এবার দেখবো শুধুমাত্র 3 আইন সংক্রান্ত কি কাজ করেছিল ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ, একাধিক ভারতবর্ষের ব্রাহ্ম সমাজের একাধিক কাজকর্ম হয়েছিল আর কি। এই ভাঙনের আগে থেকেই শুরু হয়ে গেছিলো। এই ভাঙন যখন হয়েছিল তার আগে থেকে কিন্তু কেশবচন্দ্র সেনের নেতৃত্বে একাধিক কাজকর্ম হচ্ছে আর কি। যে সঙ্গত সভা, তারপরে আমরা দেখব যে ব্রাহ্ম বন্ধু সভা, তারপরে প্রতিষ্ঠা করছে ব্রাহ্মিকা সমাজ। 1865 খ্রিস্টাব্দে ব্রাহ্মিকা সমাজ তৈরি হচ্ছে আর কি। সেখানে মেয়েদেরকে স্ত্রী জাতির স্বাধীনতা, নারীদেরকে শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্মিকা সমাজ। বামাবধিনী সভা আমরা দেখেছি 1863 খ্রিস্টাব্দে, বামাবধিনী সভা। 1865 খ্রিস্টাব্দে ব্রাহ্মিকা সমাজ প্রতিষ্ঠা হচ্ছে আর কি। ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা হচ্ছে আর কি। তারপরে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নৈশ বিদ্যালয় মানে কি, অর্থাৎ সান্ধ্যকালীন বা সন্ধ্যাবেলাতে যে বিদ্যালয় খোলে আর কি, অর্থাৎ যারা আর কি সারাদিন পরিশ্রম কাজকর্ম করবে আর কি সবার জন্য, শিক্ষার জন্য, সেই সমস্ত ব্যক্তিরা কখন পড়াশোনা করবে আর কি, সারাদিন তো কাজকর্ম করছে আর কি, তাদেরকে এই সন্ধ্যাকালীন স্কুলে পড়াশোনা, অর্থাৎ নৈশ বিদ্যালয়ের যে কনসেপ্ট বা ধারণা কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আর কি। তারপরে তত্ত্ববোধিনী সভা হলে ব্রাহ্মিকা সমাজ হলো সঙ্গত সভা, ঠিক আছে, 1860 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম বন্ধু সভা 1860 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন আর কি। এরা এই কাজকর্ম পরিচালনা করছেন। তার সাথে সাথে 1865 শুধুমাত্র কলকাতাতে নয়, শুধুমাত্র বাংলাতে নয়, ব্রাহ্ম সমাজের যে ব্রাঞ্চ, এর যে শাখা আর কি, এই শাখা শুধুমাত্র বাংলাতে নয় আর কি, বাংলার বাইরেও এই শাখা প্রতিষ্ঠা হচ্ছে আর কি। যেরকম বোম্বাই, মাদ্রাজ এবং উত্তর পশ্চিম সীমান্ত আর কি, যেটা উত্তর পশ্চিম ভারত যেটা বলা হয় আর কি, সেই উত্তর পশ্চিম ভারতে কিন্তু এর দুটো শাখা প্রতিষ্ঠা হচ্ছে আর কি। তাহলে উত্তর পশ্চিম ভারতবর্ষে দুটো, বোম্বাইয়ে একটা, মাদ্রাজে একটা, তাহলে টোটাল 4টে হচ্ছে কি বাংলার বাইরে, আর বাংলাতে ছিল 50টা টোটাল। সেই সময়তে 1865 খ্রিস্টাব্দের মধ্যে 54টা ব্রাঞ্চ বা 54টা শাখা ব্রাহ্ম সমাজের গড়ে উঠেছিল ভারতবর্ষ জুড়ে আর কি। ওই কারণে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলছেন, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ একটা সর্বভারতীয় আন্দোলনের রূপ ধারণ করেছিল আর কি। কারণ এই ব্রাঞ্চ বা শাখা বা ব্রাহ্ম সমাজের সমাজটা শুধুমাত্র বাংলাতে নয়, বাংলার বাইরেও
এর শাখা প্রতিষ্ঠা হচ্ছে আর কি, অর্থাৎ একটা সর্বভারতীয় আন্দোলনের পথ দেখিয়েছিল। সর্বভারতীয় আন্দোলনের প্রথম পথ দেখাচ্ছে ব্রাহ্ম সমাজ। কে বলেছেন? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। তাহলে আমরা দেখলাম শিক্ষা সংস্কারের ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে, এছাড়াও আরেকটা অন্যতম কাজ ছিল হচ্ছে গিয়ে যে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ। পত্রপত্রিকা প্রকাশের মধ্য দিয়ে, বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশের মধ্য দিয়ে ব্রাহ্ম সমাজ সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কার কাজ করছে আর কি। ঠিক আছে, কীরকম পত্রপত্রিকা? আমি প্রথমেই বলেছিলাম ব্রাহ্ম সমাজের মুখপত্রের নাম কী ছিল? তত্ত্ববোধিনী পত্রিকা। তো প্রথম পত্রিকা ছিল আর কি তত্ত্ববোধিনী পত্রিকা। এছাড়াও পরবর্তীকালে প্রকাশিত হয়েছে, তত্ত্ববোধিনী পত্রিকার পরে প্রকাশিত হয়েছে বামাবোধিনী পত্রিকা, ইন্ডিয়ান মিরর, ইন্ডিয়ান মিরর পত্রিকা, ভারতীয় শ্রমজীবী। ঠিক আছে, মদ না গরল, অর্থাৎ শ্রমিকদেরকে আর কি উন্নতির, লেবারদেরকে আর কি তাদের সমাজের, তাদের যে কতটা কন্ট্রিবিউশন, তাদের সমাজের উন্নতির আর কি, তারা প্রচুর পরিশ্রম করে আর কি, অথচ তাদের কোনো উন্নতি নেই, উন্নতি সাধন হচ্ছে না আর কি। তারা সমাজের যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে আর কি। তাহলে তাদের উন্নতি সাধনের জন্য তিনি একটা পত্রিকা প্রকাশ করতেন, কেশবচন্দ্র সেন, সেটার নাম হচ্ছে কি মদ না গরল। ঠিক আছে, মদ না গরল আর কি। তারপর সুলভ সমাচার, সুলভ সমাচার নামে একটা পত্রিকা প্রকাশ করতে আর কি। তাহলে কী কী বললাম? 1 নম্বর হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা ফার্স্ট, সুলভ সমাচার 2, 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান মিরর, 4 নম্বর ভারতীয় শ্রমজীবী, 5 নম্বর মদ না গরল। একাধিক পত্রপত্রিকা প্রকাশ করতো আর কি বিভিন্ন বিষয়গুলিকে প্রচার করার জন্য আর কি, বিভিন্ন বিষয়গুলিকে আলোচনার জন্য আর কি, জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে আর কি। এইভাবে কাজকর্ম করছে আর কি। হঠাৎ করে আবার দেখব ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজও কিন্তু ভেঙে যাচ্ছে আর কি। কত সালে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভেঙে যাচ্ছে? সেটা তখন সেটা নাম হয়ে যাচ্ছে কি সাধারণ ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ কত সালে ভাগ হয়ে যাচ্ছে? 1878। এই সাধারণ ব্রাহ্ম সমাজ কেন ভাগ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন ভাগ হলো? এটা প্রশ্ন মনের মধ্যে জাগছে আর কি। এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভাগ হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে গিয়ে কেশবচন্দ্র সেনের কিন্তু এবার আস্তে আস্তে কী হচ্ছে আর কি, তিনি একটা আইন পাস করলেন। এই 3 আইন আমরা যেটা দেখলাম আর কি, তিনি সেই আইনটাকে ভঙ্গ করিয়ে আর কি তার নাবালিকা কন্যার সাথে, মানে যে বয়সটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল আর কি, অর্থাৎ বাল্যবিবাহের যে আইন, সেই বয়স তার হয়নি থাকবে, অর্থাৎ নাবালিকা কন্যার সাথে কোচবিহারের রাজার সাথে বিয়ে দিয়ে দিল আর কি। অর্থাৎ তিনিই বাল্যবিবাহের বিরুদ্ধে আইন তৈরি করলেন, আবার তিনিই সেই আইনটা মানছেন আর কি। তাহলে যে ব্যক্তি সমাজ সংস্কারের ক্ষেত্রে, আইন তৈরি করার ক্ষেত্রে আন্দোলন করছেন আর কি, সেই ব্যক্তি সেটাকে লঙ্ঘন করছেন আর কি। এছাড়াও তিনি আস্তে আস্তে দেবদেবী পূজা, অর্থাৎ ধর্ম সংস্কারের দিকে আবার তিনি বেশি চলে যাচ্ছেন আর কি। এটা বাকি সদস্যরা মেনে নিতে পারছেন আর কি, বাকি সদস্যরা এটা মেনে নিতে পারছেন আর কি। এই বাকি সদস্য যখন মেনে নিতে পারছেন আর কি, কারা কারা? শিবনাথ শাস্ত্রী, তারপরে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, তারপরে আছে রামতনু লাহিড়ী। এরা হচ্ছে কী বলছে যে না, এইরকম ব্রাহ্ম সমাজের যা ভারতবর্ষী ব্রাহ্ম সমাজে যে সমস্ত কাজকর্ম চলছে সেটা তো কেশবচন্দ্র সেন মেনে নিতে পারছে না আর কি, তাহলে তার সঙ্গে থাকা যাবে না। তখন 1878 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সমাজের আবার ভাঙন দেখা দিচ্ছে, দিয়ে তৈরি হলো সাধারণ ব্রাহ্ম সমাজ। কাদের নেতৃত্বে সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি হলো আর কি? শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, এদের উদ্যোগে আর কি সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি হচ্ছে আর কি। তাহলে কেশবচন্দ্র সেন কোথায় গেল আর কি? তাহলে সে কি ভারতবর্ষী ব্রাহ্ম সমাজ কি পরিচালনা করছেন? তা তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের সাথে তো তার তো কোনো যোগ নেই আর কি। তখন তিনি আরেকটা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন। তিনি তখন সর্বধর্ম সমন্বয় আদর্শের প্রতি, সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে গ্রহণ করেছেন। সর্বধর্ম সমন্বয় আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে আর কি। ঠিক আছে, সমন্বয় সাধন আর কি, সমন্বয় সাধনের প্রতি বেশি তিনি অগ্রাধিকার দিলেন। সেই উদ্দেশ্যে 1880 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হলো নববিধান ব্রাহ্ম সমাজ। নববিধান ব্রাহ্ম সমাজ কার নেতৃত্বে হলো? এটা হচ্ছে গিয়ে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হলো আর কি। উদ্দেশ্য কি? সর্বধর্ম সমন্বয় আদর্শ, নতুন ভাবনার আদর্শকে প্রতিষ্ঠা করা আর কি। কিন্তু দেখা গেল যে এই সাধারণ ব্রাহ্ম সমাজ যে পরিমাণে কাজ করছে আর কি, এই নববিধান ব্রাহ্ম সমাজের কাজকর্মটা অতটা জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে না আর কি। আস্তে আস্তে তারপরে কেশবচন্দ্র সেন যখন মারা যায়, তখন নববিধান ব্রাহ্ম সমাজ আস্তে আস্তে সীমিত হয়ে পড়ছে আর কি, এবং তাদের সাধারণ ব্রাহ্ম সমাজে কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। এইভাবে ব্রাহ্ম সমাজ যে ভাঙনের ফলে আর কি আস্তে আস্তে ব্রাহ্ম সমাজের কাজকর্মটাও
ধীর গতি সম্পন্ন হয়। যতটা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে আর কি, অর্থাৎ 1850-এর পর থেকে যতটা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল ততটা আস্তে আস্তে কমতে শুরু করছে। এই যে ধর্ম, সমাজ, শিক্ষা যে আমরা সংক্ষেপে যারা আলোচনা করলাম আর কি, সংক্ষেপে যারা জানলাম আর কি, ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা থেকে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ থেকে আদি ব্রাহ্ম সমাজ ভারতবর্ষী ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষী ব্রাহ্ম সমাজ থেকে সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে নববিধান ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, এতগুলি যে পার্ট আর কি, এর মূল উদ্যোক্তা প্রথম কে ছিল? রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে, তারই নাম হলো 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ, তারই আবার নাম হলো 1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ, 1866 খ্রিস্টাব্দে সেই একটা ব্রাহ্ম নাম হলো ভারতবর্ষী ব্রাহ্ম সমাজ, কে নেতৃত্ব দিয়েছিল? কেশবচন্দ্র সেন। সেই ব্রাহ্ম সমাজে আর সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসুর উদ্যোগে 1878 খ্রিস্টাব্দে এবং নববিধান ব্রাহ্ম সমাজ 1880 খ্রিস্টাব্দে। এই টোটাল ব্রাহ্ম সমাজের যে কাঠামো আর কি, বিভাজন, ঠিক আছে, উৎপত্তির দিক থেকে, ব্রাহ্ম সভা থেকে উৎপত্তির দিক থেকে যে কাঠামো আর কি, বা এই কাজকর্মের মধ্য দিয়ে আর কি, তাহলে আমরা বলতে পারি যে 1830 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে তারা তাদের যে কাজকর্মগুলো করেছিল আর কি, কোন কোন ক্ষেত্র? শিক্ষা, সমাজ এবং ধর্ম। ঠিক আছে, তিনটে ক্ষেত্রেই তারা কিন্তু কাজকর্মকে করেছিল আর কি বাংলায়, 19 শতকের বাংলা। এবং তারা একটা সর্বভারতীয় আন্দোলনের পথ দেখিয়েছিল আর কি। কারণ এই ব্রাহ্ম সমাজ শুধুমাত্র বাংলাতে অস্তিত্ব ছিল না, বাংলার বাইরেও মাদ্রাজ, বোম্বাই এবং উত্তর পশ্চিম সীমান্ত, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের সীমান্ত নয়, উত্তর পশ্চিম ভারতের কি দুটো শাখা আর কি, অর্থাৎ টোটাল 54টা ব্রাঞ্চ বা শাখা প্রতিষ্ঠা হয়েছিল আর কি। এবার দেখবো তাহলে এই ব্রাহ্ম সমাজ কি সবটাই কি ভালো ছিল? কিছু খারাপ কিছু ছিল না? যখন কিছু সংগঠন কাজকর্ম করে আর কি, তার কিছু খারাপ দিক ভালো দিক থাকে আর কি। অর্থাৎ এর যে সমালোচনা আর কি, বা এর যে ব্যর্থতা আর কি, বা এর যে ত্রুটি কোথায় ছিল আর কি? ব্রাহ্ম সমাজ কেন বেশি দিন টিকে থাকতে পারলো না? কেন তারা আরও বেশ সর্বভারতীয় আন্দোলনের ক্ষেত্রে আরও বেশ কাজকর্ম করতে পারলো না আর কি, আস্তে আস্তে ভেঙে গেল আর কি? অর্থাৎ এই ব্রাহ্ম সমাজের ব্যর্থতা বা ভাঙন কেন হয়েছিল আর কি, এটাও একটা লাস্টের দিকে আলোচনা করতে হবে আর কি আমাদের। সংক্ষেপে বলে দিচ্ছি আর কি, ব্রাহ্ম সমাজ শুধুমাত্র শহর কেন্দ্রিক ছিল আর কি, অর্থাৎ গ্রাম অঞ্চলের মানুষকে এই ব্রাহ্ম সমাজ ততটা প্রভাব বিস্তার করতে পারেনি আর কি। এটা একটা কারণ। যখন কোনো আন্দোলন হবে আর কি, সেটা যদি শুধুমাত্র একটা শ্রেণী বা একটা জায়গাতে কেন্দ্র থাকবে তাহলে তো হবে না আর কি, অর্থাৎ শহর কেন্দ্রিক ছিল আর কি। ব্রাহ্ম সমাজের আদর্শ, কর্মসূচি, প্রচার যেরকমভাবে করেছিল আর কি, সেটা শহরে ছিল আর কি, গ্রামের মধ্যে অতটা ছিল না। কৃষক সমাজ, লেবারদের ক্ষেত্রে বা শ্রমিকদের ক্ষেত্রে কাজ করেছিল কেশবচন্দ্র সেন আর কি, কিন্তু টোটাল জায়গাটা, টোটাল ক্ষেত্র থেকে আর কি, শ্রমিকদের হয়ে, কৃষকদের হয়ে ততটা আন্দোলন গড়ে তুলতে পারেনি। এছাড়াও এই আন্দোলন কতগুলো নির্দিষ্ট গোষ্ঠী আর কি, নির্দিষ্ট অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, একদম নিম্নবিত্ত মানুষের মধ্যেও সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন, ব্রাহ্ম সমাজের যে আন্দোলন, সেটা হচ্ছে কি মুসলিমদেরকে যোগ ছিল না আর কি, অর্থাৎ মুসলিম সমাজকে আর কি, হিন্দু সমাজ মুসলিম সমাজের সেই সময় একত্রে বসবাস করতে হয় কি, সেই মুসলিম সমাজের মধ্যে ততটা প্রভাব বিস্তার করতে পারেনি। এর ফলে এই ব্রাহ্ম সমাজের যে আন্দোলনটা ততটা ভাবে প্রভাব বিস্তার করতে পারেনি এই সমস্ত ব্যর্থতার কারণে, বা এই সমস্ত ত্রুটিগুলি থাকার কারণে। এটা সমালোচনা করা হচ্ছে। কিন্তু যদি আমরা শেষে যদি আলোচনা করে দেখি আর কি, যে একটা সমাজ বা একটা সংগঠন আর কি বাংলায় তথা ভারতবর্ষে সমাজ, শিক্ষা, ধর্ম সংস্কারের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল আর কি, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, নারী জাতির উন্নতি সাধন, স্ত্রী জাতিকে মর্যাদা আসনে প্রতিষ্ঠা করার কি, স্ত্রীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো আর কি, সমাজে কুপ্রথাগুলির বিরুদ্ধে আইন তৈরি করার ক্ষেত্রে আর কি, মূর্তি পূজার বিরোধিতা করে আর কি, হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানটাকে বাদ দিয়ে আর কি, শুধুমাত্র আচার অনুষ্ঠান নয় আর কি, আচার অনুষ্ঠানের বাইরে আসল সহজ সরলভাবে ধর্মকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আর কি ব্রাহ্ম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, এটা পরীক্ষার সময়তে 8 নম্বরের প্রশ্ন আসে। ভালো করে তোমরা আলোচনা, ভালো করে তোমরা রেডি করে নেবে। আমি যে ইনফরমেশনগুলো বললাম, তথ্যগুলো বললাম, এই তথ্যগুলোই থাকবে নোটের মধ্যে, লেখার মধ্যে আর কি, এগুলো মাথাতে রাখবে, তাহলেই সুন্দরভাবে নোটটা তৈরি হবে এবং 8 নম্বরের প্রশ্নের জন্য এটা তৈরি করবে আর কি। ঠিক আছে, আশা করি কারো কোনো অসুবিধা নেই বুঝতে। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে বলতে পারো আর কি। এরপরে এই সমাজ সংস্কারের ক্ষেত্রে যে লাস্ট যে টপিকটা আমরা আলোচনা করব, সেই লাস্ট টপিকটা হচ্ছে গিয়ে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন। লাস্ট টপিক নব্যবঙ্গ আন্দোলন।
নব্যবঙ্গ আন্দোলন। এটাও আমরা 8 নম্বর জন্য তৈরি করবো আর কি, আলোচনা করবো 8 নম্বরের মতনই পরীক্ষাতে আসার ক্ষেত্রে। নব্যবঙ্গ, আগে প্রথম জানি যে নব্যবঙ্গ কাদেরকে বলা হয়। নব্যবঙ্গ ইংরেজিতে বলা হয় ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গল এটা হচ্ছে কি একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কি ডিরোজিও। ডিরোজিওর নাম আমরা সবাই শুনেছি আর কি। ডিরোজিওর পুরো নাম হচ্ছে কি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই ডিরোজিও ছিলেন একজন তরুণ শিক্ষক আর কি, ঠিক আছে। সেই শিক্ষকের অনুগামীরা, সেই শিক্ষকের মতাদর্শ, সেই শিক্ষকের যুক্তিবাদী কার্যাবলীকে সমর্থন করা এবং তার আদর্শে পরিচালিত হতো আর কি যে সমস্ত ছাত্ররা আর কি, সেই ছাত্রগুলিকে একত্রে বলা হয় নব্যবঙ্গ আর কি, অর্থাৎ ইয়ং বেঙ্গল, ঠিক আছে। এবার এই নব্যবঙ্গ কেন সেই ইয়াং ছাত্র আর কি, এদের মধ্যে কারা ছিল, সদস্য কারা ছিল আর কি। এদের মধ্যে সদস্য ছিল হচ্ছে গিয়ে প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রসিকলাল মল্লিক, তারপর দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়, রাধানাথ সিকদার, তারপর রামতনু লাহিড়ী, তারপরে তারাচাঁদ চক্রবর্তী, শিবচন্দ্র দেব, এরা থেকে প্রমুখ। এরা এই ডিরোজিওর আদর্শকে অনুসরণ করে চলতে আর কি। এবং এরা পাশ্চাত্য শিক্ষার অন্ধ অনুকরণ আর কি, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার মধ্য দিয়েই বাংলায় সমাজ সংস্কার সম্ভব, বাংলায় ধর্ম সংস্কার সম্ভব, বাংলায় শিক্ষা সংস্কার সম্ভব, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষাই সব আর কি। এবার এই নব্যবঙ্গ, তাহলে নব্যবঙ্গ বুঝলাম কাদেরকে বলা হয়, নব্যবঙ্গ সদস্য জানলাম, তাহলে নব্যবঙ্গ আন্দোলনটা কি? পরীক্ষার আসে 2 নম্বরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল মুভমেন্ট বলতে কি বোঝায়, বা নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝায়, ঠিক আছে। এবার এই নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট বলতে বোঝায় নব্যবঙ্গ গোষ্ঠীর অন্যতম সদস্যদের মনে, নব্যবঙ্গ গোষ্ঠীর অন্যতম সদস্যদের মনে যুক্তিবাদ, সামাজিক চেতনা গড়ে ওঠে এবং ডিরোজিওর নেতৃত্বে এই তরুণরা সমাজের পুরনো সব কিছু সমালোচনা করে এবং প্রচলিত হিন্দু ধর্ম ও সামাজিক কুসংস্কারগুলির বিরুদ্ধে যে আন্দোলন ঘোষণা করেছিল, যে আন্দোলন পরিচালনা করেছিল, তাকে বলা হয় নব্যবঙ্গ আন্দোলন। আবার বলছি, কাকে বলে? নব্যবঙ্গ গোষ্ঠীর তরুণ সদস্যরা তাদের মনে যুক্তিবাদ ও সামাজিক চেতনা গড়ে ওঠার মধ্য দিয়ে ডিরোজিওর নেতৃত্বে এই তরুণ গোষ্ঠীর সদস্যরা তৎকালীন সমাজে প্রচলিত ব্যবস্থা এবং পুরনো ব্যবস্থা, প্রচলিত হিন্দু ধর্মকে কঠোর সমালোচনা করে যুক্তিবাদীকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যে আন্দোলন পরিচালনা করেছিল কি, তাকেই বলা হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন। তাহলে এখানে আমরা এই সংজ্ঞাটার মধ্যে 3টে জিনিস পেলাম আর কি, 3টে জিনিস আর কি। একটা হচ্ছে গিয়ে যুক্তিবাদ, সামাজিক সচেতনতা বা চেতনা 2, আর 3 নম্বর হচ্ছে গিয়ে প্রচলিত যা কিছু ছিল আর কি, পুরনো প্রচলিত ধর্মক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, প্রচলিত যা চলে আসে আর কি, তার কঠোর সমালোচনা করা আর কি, তাহলে এই আন্দোলনের প্রধান দিক যুক্তিবাদকে প্রতিষ্ঠা করা, সামাজিক সচেতনতা বা চেতনা গড়ে তোলা এবং পুরনো যা কিছু ছিল আর কি, হিন্দু ধর্মের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, কুসংস্কার ক্ষেত্রে হোক, যা কিছু আছে সেগুলোকে কঠোর সমালোচনা করা আর কি। কাদের কাজ? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল মুভমেন্টের কাজ। এবার বক্তব্য হচ্ছে গিয়ে, তাহলে এই নব্যবঙ্গ কথাটা স্যার আপনি বললেন যে নব্যবঙ্গ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামী ছাত্রদেরকে বলা হচ্ছে নব্যবঙ্গ আর কি। তাহলে এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন, তাই তো? তার সদস্যদেরকে আমরা নববঙ্গ বলছি, তারা একটা আন্দোলন করে তুলছে আর কি, 19 শতকের প্রথমার্ধে আর কি, তারা বিরাট বড় একটা আন্দোলন তৈরি করে তুলছে আর কি। এবং
একদম প্রচলিত রক্ষণশীল সমাজের মূলে কুঠারাঘাত করছে আর কি। রক্ষণশীল সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এক মূলে কুঠারাঘাত করছে আর কি, একদম মূলে আর কি, ডাইরেক্ট সমালোচনা করছেন আর কি বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে দিয়ে। এবং তাদের এই সমালোচনাটার অন্যতম যে ব্যক্তি আর কি, তার নাম হচ্ছে কি হেনরি লুই ভিভিয়ান ডিলুজিও আর কি। ইনি আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ইনি ভারতবর্ষে ছিলেন, কিন্তু ভারতবর্ষকে ভীষণ ভালোবাসতেন নাকি, ভারত প্রেমিক ছিলেন নাকি। পর্তুগিজ ফিরিঙ্গি বলা হয়, 1809 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1831 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এই স্বল্প পরিসর জীবনে তার যে কৃতিত্ব, তার যে ভূমিকা, তার যে কর্মসূচি আর কি, সেই কর্মসূচিটাকে কিছু তরুণ সদস্যরাকে আরও বেশি এগিয়ে নিয়ে গিয়েছিল আর কি। এবার এই 1809 থেকে 1831 খ্রিস্টাব্দের মধ্যে যে ব্যক্তিটা হেনরি লুই ভিভিয়ান ডিলুজিও আর কি, তিনি পড়াশোনা করেছিলেন ধর্মতলা একাডেমির অন্যতম শিক্ষক ডেভিড ড্রামন্ডের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেখান থেকেই তার যুক্তিবাদকে যুক্তিবাদ মানসিকতা তার মধ্যে গড়ে উঠছে আর কি। তাছাড়াও তিনি বিভিন্ন দার্শনিক আর কি, বেনথাম, মিল, তারপরে লক, এদের যে চিন্তাভাবনা আর কি, সেগুলোকে তিনি পড়াশোনা করেছেন। তারপরে টম পেইনের লেখা এজ অফ রিজন কার লেখা? টম পেইন লেখা। এই সমস্ত বইগুলো পড়ে আর কি ডিলুজিওর মনে একটা যুক্তিবাদ প্রতিষ্ঠা হয়েছে আর কি। যুক্তিবাদ কাকে বলে আর কি? যুক্তিবাদ কাকে বলে? অর্থাৎ যুক্তিবাদ থেকে যে কোনো বিষয়কে আর কি আমি বিচার না করে গ্রহণ করবো না, বিচার করব এটার কোন ক্ষেত্রে ঠিক কোন ক্ষেত্রে ভুল আর কি, এটা যুক্তিবাদ। অর্থাৎ মনের মধ্যে প্রশ্ন তোলা, কেন আর কি এই প্রথাটা চলে আসছে, এই প্রথাটা আমি কেন মানব, ঠিক আছে? এই যে প্রশ্নটা জেগে উঠছে, কখন জেগে উঠবে আর কি? আমার মনে যখন যুক্তিবাদটা থাকবে। আর আমার যে যুক্তিবাদ না থাকে, ও বলছে তাহলে ঠিক আছে আর কি, উনি বলছেন মানে এটা ঠিক আছে আর কি, উনি বলছেন মানে এটা ঠিক আছে আর কি। তাহলে আমার মনের মধ্যে প্রশ্ন কোথায় উঠছে আর কি? তেমন আমার মধ্যে শিক্ষার অভাব আছে, আমার মধ্যে যুক্তিবাদ জাগ্রত হয়নি। এই যুক্তিবাদকে প্রতিষ্ঠা করা আর কি, ঠিক আছে? এটা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিলুজিও তার ছাত্রদের মধ্যে আর কি। তার তিনি আমাকে ছাত্র কোথায় পেলেন আর কি? 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ, তিনি ছাত্র কোথায় পেলেন? তিনি নাই শিখেছেন তার শিক্ষক এবং তার বিভিন্ন বইগুলি থেকে আর কি। তিনি সেই আদর্শকে প্রতিষ্ঠা করছেন আর কি হিন্দু কলেজে তিনি অল্প বয়সেই একদম 1826 খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজের শিক্ষক হিসাবে নিযুক্ত হন, ঠিক আছে? হিন্দু কলেজে যখন শিক্ষক হিসাবে নিযুক্ত হচ্ছেন, দুটো সাবজেক্টে তিনি পড়াতেন, একটা ইংরেজি সাহিত্য এবং ইতিহাস পড়াতেন আর কি, ইংরেজি সাহিত্য ইতিহাস। পরবর্তীকালে তিনি কবি দার্শনিককে পরিণত হয়েছিলেন আর কি অল্প কয়েকদিনের মধ্যেই। 1826 খ্রিস্টাব্দে তিনি যখন হিন্দু কলেজের শিক্ষক হিসাবে নিযুক্ত হচ্ছেন আর কি, তিনি ইতিহাস এবং ইংরাজি পড়াতেন এবং সেইখানে ক্লাসে খুব আস্তে আস্তে ছাত্রদর্দী হয়ে উঠলেন আর কি। ছাত্রদেরকে তিনি মানে সবসময়তে যুক্তিবাদ যাতে গড়ে ওঠে তাদের মধ্যে, সেই জায়গাটা তৈরি করতে নাই। শিবনাথ শাস্ত্রীর একটা বই আছে, ঠিক আছে? শিবনাথ শাস্ত্রীর একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে কি রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। বইটার নামই হচ্ছে কি রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। কি বইটার নাম? রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ বলে একটা বই আছে আর কি। সেই বইটাতে তিনি বলছেন যে চুম্বক যেমন লোহকে আকর্ষণ করে আর কি, চুম্বক যেমন লোহকে আকর্ষণ করে, তেমনি তিনিও ছাত্র বা বালকদিগকে সহজেই আকর্ষণ করতে হয়। ছাত্ররা সহজেই তার জনপ্রিয়তা, তার কথাবার্তা, তার পড়ানো ক্ষেত্রে আকৃষ্ট হয়ে পড়তেন আর কি। এবং তিনি ওই যে ডিলুজিও রামমোহন রায় যে যুক্তিবাদকে প্রতিষ্ঠা করেছিল আর কি, সেই যুক্তিবাদকে তিনি একটা মহিরুহে পরিণত করেছিলেন না, তাই প্রতিষ্ঠা করেছিলেন আর কি। ছাত্রদেরকে তিনি প্রেরণা দিতেন যে অন্ধবিশ্বাস ত্যাগ করে যুক্তিবাদ এবং সত্যানুসন্ধানী হওয়া আর কি। সত্যানুসন্ধান মানে হচ্ছে কি সত্যকে অনুসন্ধান করতে হবে আর কি, ছাত্রদের কাছে সত্যকে অনুসন্ধান করতে হবে আর কি। এবং
অর্থাৎ অন্ধবিশ্বাস ত্যাগ করে আমি যদি সত্যকে অনুসন্ধান করি বা সত্যানুসন্ধান হওয়ার পরামর্শ তিনি দিচ্ছে নাকি, সেটা কখন হবে? সেটাকে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করার মধ্য দিয়ে এবং ওই প্রচলিত ব্যবস্থাগুলির বিরুদ্ধে কঠোর সমালোচনার মধ্য দিয়ে আর কি। এই উদ্দেশ্যে তিনি ছাত্রদেরকে মধ্যে বিতর্ক সভা তৈরি করার জন্য 1828 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করলেন একাডেমিক অ্যাসোসিয়েশন। কি প্রতিষ্ঠা করলেন? একাডেমিক অ্যাসোসিয়েশন। একাডেমিক অ্যাসোসিয়েশন কবে তৈরি করলেন? 1828 খ্রিস্টাব্দে, যেখানে ছাত্রদেরকে একটা বিতর্ক সভা আর কি, একটা কোনো টপিক নিয়ে কী হতো, কোন ছাত্র সেটা নিয়ে আলোচনা করতো, এই ছাত্র কোন আলোচনা করতো আর কি, কোন দিকে পজিটিভ দিক, কোন দিকে নেগেটিভ দিক আলোচনা করার পরে সঠিক পথ আর কি, সঠিক যুক্তি দিয়ে সেটাকে বিচার করে একটা সিদ্ধান্ত পরিণত হওয়া আর কি, এবং সেই সিদ্ধান্তকে জীবনে স্বীকৃতি দেওয়া এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে বিতর্ক সভার 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন, এটাকে বলা হচ্ছে ভারতবর্ষের প্রথম ছাত্র সংগঠন, প্রথম ছাত্রদেরকে একত্রিত হওয়ার। কে দেখিয়েছিলেন? ভিভিয়ান ডিরোজিও আর কি। এছাড়াও এই নববঙ্গ গোষ্ঠী আন্দোলনের এই যে সদস্যরা যে আন্দোলন করছেন আর কি, কোন কোন ক্ষেত্রে? জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ, বহুবিবাহের বিরুদ্ধে আর কি। পক্ষে কোন কোন ক্ষেত্রে? স্ত্রী শিক্ষার ক্ষেত্রে, নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে, সতীদাহ প্রথার বিরুদ্ধে, সতীদাহ প্রথা তো আগে থেকেই আইন হয়েছে, সেটাকে এবং সমর্থন করা আর কি। এছাড়াও ধর্মক্ষেত্রে আর কি, ধর্মক্ষেত্রে যে প্রচলিত কুসংস্কারগুলো আছে আর কি, আচার অনুষ্ঠানগুলো আছে আর কি, এমন কিছু কর্ম আছে আর কি, সেটাকে ডাইরেক্ট একদম প্রত্যক্ষভাবে প্রতিবাদ করছেন আর কি। কিছু নিষিদ্ধ খাবার, কিছু পবিত্র কিছু কাজকর্ম, সেগুলোকেও তিনি কঠোর সমালোচনা করছেন ছাত্ররা আর কি। এবং সমাজের, প্রথমেই বলেছিলাম যে রক্ষণ সমাজের মূল্যে কুঠারাঘাত করছে এই সমস্ত সদস্যরা আর কি। ঠিক আছে, এইগুলো হচ্ছে তাদের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। কিসের মাধ্যমে আন্দোলন করছেন তারা? বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখির মধ্যে, প্রচারের মাধ্যমে। পত্রপত্রিকা এথনিয়াম, পার্থেনান পত্রিকা, পরবর্তীকালে যখন ডিরোজিও থাকছে না তখন, এছাড়াও বেঙ্গল স্পেকটেটর পত্রিকা আছে, জ্ঞানান নেশন পত্রিকা প্রকাশ করছে। পত্রিকার মধ্যে দিয়ে এই সমস্ত ছাত্ররা তৎকালীন সমাজের সংস্কারের ক্ষেত্রে আন্দোলন করছে। 1831 খ্রিস্টাব্দে যখন ডিরোজিও, তাকে হিন্দু কলেজ থেকে বহিষ্কৃত করা হলো আর কি। যে হিন্দু কলেজের তার নামে অভিযোগ উঠলো যে ছাত্রদেরকে বিপথে পরিচালিত করছে, ছাত্রদের মধ্যে যে উদ্দেশ্য শিক্ষা প্রদান করা, সেই উদ্দেশ্যে শিক্ষা প্রদান দেওয়া হচ্ছে না। এই অভিযোগ এনে ডিরোজিওকে প্রস্তাব পাঠালেন। ডিরোজিও সঙ্গে সঙ্গে সেটা ইস্তফাপত্র দেয়, পদত্যাগপত্র দেয়, এবং সেই বছরই ডিসেম্বর মাসে তিনি মারা যান আর কি। অর্থাৎ 1831 খ্রিস্টাব্দে তিনি মারা যায়। 1831 খ্রিস্টাব্দে তার মারা যাওয়ার পরে, ডিরোজিও মারা যাওয়ার পরে তার অনুগামী ছাত্ররাও এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। কিন্তু এই আন্দোলন আস্তে আস্তে স্তীমিত হয়ে পড়ছে আর কি, কারণ ওই সময় সদস্যরাই আস্তে আস্তে কিছু পুনরায় ঐতিহ্যে ফিরে আসছে আর কি। কোনো সদস্যরা সরকারি চাকরি করছে আর কি, ছাত্ররা এই আদর্শকে গ্রহণ করছে না আর কি, মানে বেরিয়ে আসছে আর কি। এর ফলে আস্তে আস্তে নববঙ্গ গোষ্ঠীর আন্দোলন একবার পুরো সীমিত হয়ে পড়ছে আর কি। এই যে আন্দোলনটা ব্যর্থতায় পরিণত হলো কেন আর কি? কারণ এই আন্দোলন ব্যর্থতায় পরিণত হলো কারণ এই আন্দোলনের একটা নির্দিষ্ট কর্মসূচি অবশ্যই গ্রহণ করেছে আর কি, কিন্তু আলটিমেট এটাকে আমরা কোনটা প্রতিষ্ঠা করবো আর কি, বা ভবিষ্যৎটা কী আর কি, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আর কি, এর কোনো নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে পারেনি। 1 নম্বর। 2 নম্বর, এখানেও সেই ব্রাহ্ম সমাজের মতো মুসলিম সমাজকে অংশগ্রহণ করতে বা মুসলিম সমাজকে যোগসাধন করতে পারেনি। এটাও ছিল, আন্দোলনটা ছিল কলকাতা কেন্দ্রিক, কয়েকটা গোষ্ঠীর মধ্যে বা কয়েক ছাত্রছাত্রীদের মধ্যেই এই আন্দোলনটা সীমিত ছিল। ছাত্রদের মধ্যে এই আন্দোলনটা সীমিত ছিল, এবং ওই সদস্যরাই পরবর্তীতে বিভিন্ন সরকারি চাকরি গ্রহণ করার ফলে আস্তে আস্তে সংগঠনটা ভেঙে যাচ্ছে আর কি। এবং অন্যতম সর্বপরিচিত যখন ডিরোজিও মারা যাচ্ছে আর কি, মারা যাওয়ার পরে আস্তে আস্তে এই আন্দোলন সীমিত হয়ে পড়ছে আর কি। এগুলো হচ্ছে কি এই আন্দোলনের ব্যর্থতা আর কি। তাই এই আন্দোলন যখন ব্যর্থতায় পরিণত হচ্ছে আর কি, তাহলে এর কি কোনো ভূমিকা ছিল না? অবশ্যই। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন সমালোচনা করেছেন আর কি। কেউ বলছেন যে না, এটা সমাজ বিচ্ছিন্ন কাজকর্ম করেছেন, কেউ বলছে যে না, এটা ভ্রান্ত পুঁথিপড়া বিদ্যা। একাধিক ব্যক্তি একাধিক সমালোচনা করেছেন। আমি সমালোচনার ঊর্ধ্বেও আর কি, সব কিছুর ঊর্ধ্বেও আমরা বলতে পারি যে লুই ভিভিয়ান ডিরোজিও আর কি, অর্থাৎ ডিরোজিওর নেতৃত্বে যে নববঙ্গ গোষ্ঠী আন্দোলন ছাত্রদের মনে, তরুণদের মনে যে যুক্তিবাদকে প্রতিষ্ঠা করতে পেরেছিল আর কি, এবং সমাজ সচেতন করে তোলার ক্ষেত্রে হিন্দু ধর্মের যে প্রচলিত যে প্রথাগুলির বিরুদ্ধে আর কি প্রত্যক্ষভাবে সমালোচনা, কঠোরভাবে সমালোচনা করে রক্ষণশীল সমাজের মূল্যে কুঠারাঘাত করার অভিপ্রায় দেখিয়েছিল এই নববঙ্গ গোষ্ঠী আন্দোলন। এবং এই নববঙ্গ গোষ্ঠী আন্দোলনের মধ্য দিয়েই
পরবর্তীকালে যে জাতীয়তাবাদের পথ সূচিত হয়েছিল বলা যায়। কারণ লুই ভিভিয়ান ডিরোজিও তার যে লেখা আর কি, যেরকম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, ফকির অফ জঙ্গিরা, এইসব লেখার মধ্যে দিয়েও তিনি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি নববঙ্গ গোষ্ঠী আন্দোলনের গুরুত্ব এখানেই যে পরবর্তী ভবিষ্যতের পথকে তিনি দেখিয়েছিলেন জাতীয়তাবাদী এবং যুক্তিবাদী মননশীলতার দৃষ্টিভঙ্গিতে আর কি। এখানেই নববঙ্গ গোষ্ঠী আন্দোলনের সার্থকতা আর কি। এটাও 8 নম্বরের প্রশ্ন আসে, 4 নম্বর প্রশ্ন আসে, 8 নম্বরের প্রশ্ন আসে আর কি। তাহলে 19 শতকের বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ এবং নববঙ্গ গোষ্ঠীর আন্দোলন আমাদের এখানে শেষ হলো। এরপরে যে টপিকটা আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার। ধর্ম, ঠিক আছে, ধর্ম একটা সমাজের সোসাইটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি। সেই ধর্মটা 19 শতকের বাংলায় আগে কীরকম ছিল, এটা সংস্কার হয়ে কীরকম প্রতিষ্ঠা হচ্ছে আর কি, এটা টপিক। এবং লাস্টে নবজাগরণ, এই টপিকটা আমরা বা এই বিষয়গুলি আমরা পরের দিন ক্লাস আলোচনা করব। আজকে এখানে